বাগডোগরা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম আইনজীবী। দর্শক, আরামবাগ টিভি প্রথম ওনাকে চিনিয়ে দিয়েছিল গতকালকে যে কার উস্কানিতে এত কাণ্ড ঘটল মালদহে। যারা বিচারক, যারা এসআইআরের কাজ করছেন, তথ্য যাচাই বাছাই করছেন, তাদেরকে কিভাবে বিপদের মুখে ফেলা হয়েছিল দর্শক, তার তো অনেক ভিডিও অডিও সামনে এসছে। তো বলেছিলাম যে এই ব্যক্তি যেভাবে ওখানে উস্কানি দিয়েছেন তার জেরেই এত কাণ্ড। আর একজন আইনজীবী, যেটা বলা হচ্ছে আইনজীবী, তিনি কি করে এটা করতে পারেন? উনি নাকি আবার কলকাতা হাইকোর্টের আইনজীবী, কিন্তু ওনার যেসব কথাবার্তা একেবারে চরম উস্কানিমূলক। মানে মুসলিম সমাজের লোকেদের রক্ত কিভাবে টগবগ করে ফোটানো যায় সেই চেষ্টা উনি করেছিলেন। আমরা হজরত ওমরের বংশধর, হজরত আলীর বংশধর, মানে ইসলাম ধর্মের একেবারে সেই ইতিহাস বিশ্বাস, সেই তার সঙ্গে একটা কানেকশন তৈরি করেছিলেন। এদিকে বলছেন হজরত ওমর হজরত আলীর বংশধর, আর দাড়ি গোপ সব চাচা, কিছু নেই, এদিকে বংশধরের ফুটানি। তো এইসব করে একটা উস্কানি এমন দেওয়া হয়েছিল, যারা ওই বিডিও অফিসে কাজ করছিলেন বিচারকরা, তারা ওখানে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, আটকে পড়েছিলেন, মধ্যরাত গড়িয়ে যাচ্ছিল, বের হতে পারছিলেন না। এবং যারা ওখানে আটকে ছিলেন তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন। আমি দর্শক আজকে আরও একবার শোনাবো, যখন অনেক কষ্টে, যখন এইসব নিয়ে অনেক হইচই শুরু হয়ে গেল, না মানে অনেক সব প্রশ্ন মানুষ তুলতে শুরু করলেন, এবং যেটা খবর যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত যখন উদ্বেগ প্রকাশ করলেন, এবং তিনি নাকি রাজ্য সরকারের শীর্ষে যারা আছেন সেখানে ফোন টোন পর্যন্ত করেছিলেন। তারপর পুলিশের বাহিনী ওখানে পৌঁছায় এবং মধ্যরাতে তাদেরকে মানে বিচারকদেরকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু উদ্ধার হওয়ার সময় পর্যন্ত কি চিত্র দর্শক, আমি তো গতকাল দেখিয়েছি, আজকে আরও একবার দেখাবো বাস্তবটাকে বোঝানোর জন্য যে কিভাবে প্রাণকে হাতে নিয়ে বের হতে হয়েছে। ওনাদেরকে এসকর্ট করে বের করে নিয়ে আসা হচ্ছিল বটে, কিন্তু রাস্তাতেও আক্রমণের মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তো সেই ভিডিও, সেই মানে অবস্থা, মানে মানে আটকে ওঠার মতো আর কি। এবং একটা কল রেকর্ডই বলবো, কাউকে একটা ফোন টোন হয়তো করা হচ্ছিল, সেইটাও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে। আমি দর্শক আপনাদেরকে, হ্যাঁ এই যে আমি একটু দেখাই এইগুলো, তারপর ওই কি নামটাও গুলিয়ে যায়, মোফাক্কেরুল ইসলাম, তার সম্পর্কে আরও আমি বলবো। আগে দর্শক দেখুন যে ভিডিও সামনে এসছে, কীরকম আটকে ওটা ভয়ঙ্কর ভিডিও, কতটা বিপদের মধ্যে পড়ে গেছিলেন বিচারকরা এসআইআরের কাজটা করতে গিয়ে। আগে দর্শক দেখুন ভিজুয়ালটা, তারপর ব্যাখ্যাতে আসছে। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone.
High Court, take care of my children. Take care of my children if something happens to me. বাগডোগরা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। প্রতিবাদের ছিলেন কি ধরনের উস্কানি দিয়েছেন? এটা প্রতিবাদ, এটা গণতান্ত্রিক প্রতিবাদ। যারা বিচারকরা কাজ করছেন এসআইআর এর তথ্য ঝাড়াই বাছাই যাচাই, তাদেরকে আটকে রাখা মধ্যরাত পর্যন্ত, নাম তুলতে হবে, না হলে বের হতে দেব না, এটা প্রতিবাদ হচ্ছে। দর্শক, আমি কিন্তু গতকাল থেকে এই প্রশ্ন তুলেছি। আমার মনে হয় আরামবাগ টিভি প্রথম এই ব্যক্তিকে চিনিয়ে দিয়ে মানে প্রশ্ন তুলেছিল যে এটা কি প্রতিবাদ, এটা কি করে হতে পারে এবং কে মাস্টার মাইন্ড। এই যে এই রকম উস্কানি এত কিছু হয়েছে, এত মানে বড় আকারে যে বিষয়টা চলে যাওয়া, তার পেছনে কে, কার জন্য এই রকম পর্যায়ে চলে গেল যে যেখানে বিচারকরা আর্তনাদ করছেন। তো যাই হোক দর্শক, খবরটা আজকে উনি নিজেই আবার কনফার্ম করেছেন। আমি জানি না কি করে ফেসবুকে লাইভ করেছেন মানে গ্রেপ্তার হওয়ার পরে, তবে আমি শুনছিলাম পুলিশের একটা বাইট আসছিল, এডিজি আইন শৃঙ্খলা, উনি হয়তো একটা বক্তব্য, মনে হচ্ছে এডিজি আইন শৃঙ্খলায় দেখলাম যিনি আছেন অফিসার, তিনি একটা বক্তব্য রেখেছেন যে ওনাকে আটক করা হয়েছে, তবে গ্রেপ্তার করা হবে। এখন আটক করার সঙ্গে সঙ্গে হয়তো অনেকের কাছ থেকে ফোন নেওয়া হয় না, আটকের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের পরে হয়তো ফোনটাকে সিজ করা হয়, হয়তো সেই সুযোগে হয়তো উনি ফেসবুক লাইভে এটা বলেছেন। আমি জানি না এটা বলার মাধ্যমে আবার ওনার ফ্যান, আবার নাকি ফ্যান টান প্রচুর আছে বলা হচ্ছে, তাদেরকে আবার নতুন করে উস্কানোর চেষ্টা হচ্ছিল কিনা। তো পরে আবার দেখলাম দর্শক এই ভিডিও ডিলিট, মানে ফেসবুকে উনি লাইভ করেছিলেন, এখন কিন্তু ফেসবুকে ওনার এতে দেখতে পাবেন না, এটা আমরা কোনোভাবে জোগাড় করেছি, এটা আর দেখতে পাবেন না, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। মানে উনি আবার সেই ফেসবুকে মন্তব্য করে আবার যেন কোথাও তার এই গ্রেপ্তারটাকে শো করে একটা উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছিল, যাতে করে ওনার ফ্যান ফলোয়ার, আমি জানি না তারা কি ফ্যান, এমন ফ্যান যে নেতা এইভাবে গ্রেপ্তার ওই রকম উস্কানি দেওয়ার জন্য। উস্কানি দিলে তো গ্রেপ্তার তো হতেই হবে না। তো আমি জানি না তারা এখন কি করবেন, দেখবো তাদেরও কত দম আছে, ওনার এই কথা শুনে, গ্রেপ্তার শুনে তারা কি করেন রাস্তাতে নেমে, দেখার আছে। কিন্তু উনি চেষ্টা করেছিলেন কার্যত এই ফেসবুক লাইভ করে ইত্যাদি করে, তো পরে দেখছি এটা ডিলিট করে দেওয়া হয়েছে। হতে পারে পুলিশ এটা দেখতে পেয়েছে, তারপর ডিলিট করেছে, এবং আমার এখন নাকি ফোন টোনার কোনোভাবেই ইয়ে হচ্ছে না, তার মানে ফোন হয়তো এখন নিয়ে নেওয়া হয়েছে, হতে পারে নাকি এখনও রেখে দেওয়া হয়েছে, তবে এটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু ফেসবুকে আর নেই, যেটা ফেসবুকে উনি লাইভ করে জানিয়েছেন। তো যাই হোক, এখানে অ্যাটলিস্ট এটুকু জানতে পারলাম যে ওনাকে আটক করা হয়েছে, আর পুলিশ যেটা কনফার্ম করলো মানে প্রেসের সামনে যে গ্রেপ্তার করা হবে। একাধিক মামলাতে এই ব্যক্তির নাম আছে, গ্রেপ্তার করা হবে। এবং বাগডোগরাতে কেন, কোথায় যাচ্ছিলেন, যেটা পুলিশের বক্তব্য যে উনি ভিন রাজ্যে পালাচ্ছিলেন, বেঙ্গালুরু বা কোথাও এরকম জায়গাতে পালাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত দর্শক, দেখুন আমি গতকালকে একটা খবর করেছিলাম এনার ব্যাপারেই, ওনার ফেসবুক পেজের একটা ব্যাপারে, এই হচ্ছে দেখুন এই অংশটা নিশ্চয়ই মনে পড়ছে গতকালকে। এখানে উনি লিখেছিলেন মানে একটা গাড়ি পাস হচ্ছে, একটা ভিডিও ছিল, গাড়ি মানে যাচ্ছে আর কি, তো ওখানে লিখেছিলেন মামলার কাজে কেরালা রাজ্যে। আমরা তো কালকে তাই ভেবেছিলাম তাহলে উনি কেরালা চলে গেছেন, কিন্তু আজকে খবর যে বাগডোগরা থেকে ওনাকে ধরা হয়েছে। তার মানে কীরকম চালাকি করেছেন, কীরকম গা আড়াল দেওয়ার চেষ্টা হয়েছে, লুকোনোর চেষ্টা হয়েছে, মিসগাইড করার চেষ্টা হয়েছে। আজকে উনি পালাচ্ছিলেন, মানে দেখছেন যে এনআইএ, সিবিআই ইত্যাদি হয়ে গেছে, এবার তো কেটে পড়তে হবে, মুশকিল আছে, পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু বাগডোগরা থেকে ওনাকে আটক করা হয়েছে এবং গ্রেপ্তার করা হবে। ফলে খুবই চালাকি করার চেষ্টা করেছেন এইসব করে, কিন্তু চালাকির তো সব কিছু তো একটা শেষ আছে, তো সেই চালাকি কিন্তু এখন শেষ। এবার গ্রেপ্তার, এবার তো এনআইএ ঢুকছে, আপনারা জানেন গতকালকেই এনআইএকে অর্ডার করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছিল যে সিবিআই কিংবা এনআইএ এদেরকে দিয়ে রিপোর্ট করতে হবে, তদন্ত করতে হবে, সেই রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই এনকোয়ারি চলবে, সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। কালকেই কমিশন, প্রথমে সিবিআই ব্যাপারটা রটেছিল, তারপরে পরে কমিশন কনফার্ম করেছে যে না সিবিআই না, এনআইএ, আরও মারাত্মক, এনআইএ তদন্ত করবে এই ঘটনার। ফলে এখন এনআইএর হাতে থাকতে হবে, এবার বুঝবেন ঠেলা। আর মানে এর পাল্লাই পড়ে, এই ব্যক্তির পাল্লাই পড়ে যেটা হলো অনেকেরই গেল। শুধু উনি একা তো না, আমি শুনছি 35 জন না কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, 35 জন। তাও আবার এখন পুলিশের গ্রেপ্তার নিয়ে অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আবার এনআইএ আসছে, তো দেখবেন কীভাবে সংখ্যাটা বাড়ে। মানে
এবার কি হলো, এর কথা শুনে ওই সাই দিতে গিয়ে এবার অনেকেরই ওই ছবি দেখে দেখে ভিডিও দেখে দেখে সব ওই ভোগে, সব ওই যে চলে যাবে। কারণ যে ধরনের ঘটনা ঘটেছে এ বিরাট অন্যায়, কিন্তু এ বিরাট অন্যায়, এর জামিন কিন্তু সহজে হবে না। কারণ বিচারক জামিন কারা দেবেন? বিচারকরাই তো জামিন দেবেন। তো সেই বিচারকদেরকেই তো আপনারা মেরে ফেলছিলেন কার্যত। ওই যে মহিলার যে আর্তনাদ, যেটা অডিওটা সামনে এসছে, এ তো বিচারকদেরকে মেরে ফেলার মতো একটা প্ল্যান করা হয়েছিল। ওই রকম আর্তনাদ, ওই আর্তনাদ তো পরিষ্কার বলে দিচ্ছে যে কতটা তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, কতটা খারাপ পরিস্থিতির মধ্যে তারা পড়ে গিয়েছিলেন। আর দেখতেও তো পাওয়া যাচ্ছে যখন ওনাদেরকে বের করে আনা হচ্ছে এসকর্ট করে, তখনও বাঁশ টাস দিয়ে ঘিরে রাখা এবং ইট পাটকেল ছোড়ার আওয়াজ তো শুনতে পেলেন। ফলে জামিন কি সহজে হয়ে যাবে? জামিন বিচারক সম্প্রদায়টাকে আপনারা অ্যাটাক করার চেষ্টা করেছেন। আর কেন এটা করেছেন? বিচারকদের কি ওখানে এ ছিল? বিচারকরা ইচ্ছা করে নাম কেটে দিচ্ছেন। আমি তো এটা নিয়ে রোজ বলে আসছি, আজও বলবো, এটা প্রত্যেকটা মানুষের শোনা উচিত। বিচারকদের কি দোষ নাম কেটে যাওয়ার পেছনে? যদি কেউ জেনুইন ভোটার হয়ে থাকেন, হয়ে বলবেন যে আমার নামটা কেন কাটা গেল, বিচারকরা কি করবেন? বিচারকরা কি করছেন অ্যাকচুয়ালি? বিচারকরা যে কাজটা করছেন সেটা হচ্ছে যে দিদির সব অফিসাররা, ইআরও, এইআরও এবং বিএলও, তারা যেসব ডকুমেন্ট সাবমিট করে নিয়েছেন, মানে জমা করেছেন ভোটারদের কাছ থেকে, সেই ডকুমেন্ট যেগুলো জমা আছে, সেই জমা ডকুমেন্টগুলো জাস্ট যাচাই করছেন বিচারকরা তো নতুন করে ডকুমেন্ট জমা করেননি। তারা যেগুলো জমা মানে পেজ পাচ্ছেন ওখানে, যেগুলো জমা করা হয়েছে বলে, সেগুলোকে জাস্ট তারা দেখছেন এবং মেলাচ্ছেন। তালিকায় নাম তুলতে গেলে যে ধরনের ক্রাইটেরিয়া মেনটেন মানে করার কথা, তার সঙ্গে জাস্ট মেলাচ্ছেন। যাদের মিলছে তাদের নাম থাকছে, যাদের মিলছে না তাদের নাম থাকছে না। তো ইনারা তো নতুন করে তো আর ডকুমেন্ট জমা নেননি, তো যেখানে জমা দিয়েছেন তাদেরকে ধরুন না। যে আমি তো সব ডকুমেন্ট জমা করলাম, তাহলে আমার নামটা কেন কাটা গেল? ধরুন না তাদেরকে, শুধু জ্ঞানেশ কুমার। ওই দিদি বলছেন জ্ঞানেশ কুমার, আপনারাও সেই জ্ঞানেশ কুমারকে ছুটছেন। জ্ঞানেশ কুমার কি নিজে থেকে ডকুমেন্ট জমা নিয়েছেন নাকি? যেখানে ডকুমেন্ট জমা দিয়েছেন তাদেরকে ধরুন। আর যে দিদিমণি দিনরাত মুস্কাচ্ছেন তাকে ধরুন। যে আপনি তো অনেক কিছু বলেছিলেন, এসআইআর করতে দেবো না, এই হবে না, সেই হবে না, কিছু তো করতে পারলেন না। তারপর আবার ওই বাঁশটা কেন নিয়ে এসছেন? ট্রাইব্যুনাল আবার এখন বলছেন আমরা সরকারি কি আইনি সাহায্য দেব বিনা খরচায়। আরে আইনি সাহায্যের প্রয়োজন হবে কেন? কেন ট্রাইব্যুনালটা আপনারা ওখান থেকে অর্ডারটা করিয়ে নিয়ে আনলেন? ট্রাইব্যুনাল না থাকলে তো আইনের কোনো ঝামেলাই ছিল না। আর আইনি ঝামেলা সহজ কথা, এটা মেটানো সহজ কথা। আজকে যদি ট্রাইব্যুনাল না থাকতো, যদি নামটা বাদ যেত, কবে সেই নাম নতুন করে ফর্ম ফিল আপ করে উঠে যেত। তো আপনি বাসটা নিয়ে এসছেন কেন? এখন আবার বলছেন আমরা পাশে আছি। আর দিদিমণির উস্কানিতেও এইসব লোকেরা, অন্যরা উস্কানিতে পা দিয়েছেন। এখন দিদিমণি পাশ কাটিয়ে পালাচ্ছেন। দিদিমণি এটাই করেন, যখনই ফেসে যাবেন তখনই কেটে পড়বেন, আমি নেই ওর মধ্যে কেটে পড়বেন। এই দেখছেন তো ভোটের সময় আবার বলছেন না, আমাকে দেখে ভোট দিন বলছেন তো। আমি সব কেন্দ্রের প্রার্থী। আবার যে কোনো এমএলএ ফেসে যাবেন কোনো দুর্নীতি, বলবেন আমি ওর মধ্যে না, আমি না। ও আপনারা ভোট দিচ্ছেন, আপনারা বুঝুন। আপনি ভোট চাইলেন আপনার নিজের নাম করে, আমাকে দেখে ভোট দিন। আর যেই এমএলএ করে কাজে ফেসে গেলেন, তখন বলবেন ও আপনারা তো নিজেরা চুজ করেছেন এমএলএকে, আপনারা বুঝবেন, কেটে পড়বেন। মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবেন, আর নিজেকে বাঁচানোর জন্য উনি সব সঙ্গ ত্যাগ করে দেবেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছেন সুপ্রিমো। তো এগুলো বোঝেন না কেন? ওনার কথাতে লম্পঝম্প করেন কেন করেন? আর আমি মুসলিম সমাজের লোকেদেরকে বেশি করে বলবো, খুব আপনাদের রক্ত টকবক করে ফোটে, কিছু হলেই ব্যাস বেরিয়ে পড়লেন। এবার দেখুন না কি হালটা হয় দেখুন না। ওই মোফাক্করুল ইসলাম আর যারা আছেন সঙ্গী সাথী, দেখবেন কি হালটা হয় দেখবেন। উস্কানি, হজরত ওমরের বংশধর, আলীর বংশধর, কার সঙ্গে কোন ঘটনার সঙ্গে কি তুলনা করে বসে আছেন? ধর্মের এইসবগুলোর সঙ্গে তুলনা করছেন। আলটিমেট ধর্মটাকে কি করছেন আপনারা? কি করছেন? আইনি সিস্টেম নেই, প্রপার সিস্টেম নেই, রাস্তা ব্লক করে বিচারকদেরকে আটকে দিয়ে বংশধর দেখানো হচ্ছে। ন্যাকামো। ঠিক হয়েছে। আমরা বলবো দর্শক, আরামবাগ টিভি প্রথম এই চিনিয়ে দেওয়ার কাজটা করেছিল গতকালকে। আমরা অপেক্ষাতে ছিলাম যে কি হচ্ছে এনার বিরুদ্ধে ব্যবস্থা। তো আলটিমেটলি আজকে যে খবরটা সামনে পাচ্ছি যে আটক করা হয়েছে, মানে গ্রেপ্তার করা হবে, এটা পাচ্ছি। এবার এনাকে ধরে পরিষ্কার সূত্র খুঁজে বের করুক, রুট খুঁজে বের করুক, কোত্থেকে কী হয়েছে। ছেলে খেলা, যার দোষ, যার জন্য আজকে এই হাল, তার কাছে তার বাড়ি ঘেরাও হচ্ছে না, তার রাস্তা ঘেরাও হচ্ছে না, তিনি ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছেন। আর যারা নিয়ম মেনে, আইন মেনে কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন, তাদেরকে ঘেরাও। ছেলে খেলা, দেশে আইন নেই,
বুঝবেন ঠেলা, আবারও বলছি বুঝবেন ঠেলা। দেখুন না কি হয়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।